যে হুঁশিয়ারি দিলেন নিজামী পুত্র মোমেন। জামায়াত ইসলামের সাবেক আমির মরহুম মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, জামায়াত ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, ন্যায় বিচারে বিশ্বাস করে। এজন্য ফ্যাসিবাদী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। শনিবার সাথিয়ার মনোমতপুরে মাওলানা মতিউর রহমান নিজামীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি কথা বলেন। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধে মিথ্যা অভিযোগ তুলে আমার বাবা সহ যাদের হত্যা করা হয়েছে সেই কথিত বিচারের সঙ্গে জড়িত সবাইকে বিচার করতে হবে। কারা কারা জড়িত, কিভাবে তদন্ত করা হয়েছে, কিভাবে সাক্ষীদের ম্যানেজ করা হয়েছিল, এ সব কিছুরই সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এ বিচারের দায়িত্ব সরকারের। তিনি আরো বলেন, যুদ্ধ অপরাধীদের সন্তানরা ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার এমন মন্তব্যের পরই আরমানকে গুম করা হলো। তখন আমিও জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে জামায়াত আমিরের পরামর্শে দেশ ত্যাগ করি। উল্লেখ্য, মাওলানা নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের পরই ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন দেশ ত্যাগ করেন। দীর্ঘ 8 বছর পর লন্ডন থেকে শুক্রবার ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সেখানে জামায়াত ইসলামের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। শনিবার দুপুরে তিনি তার নিজ গ্রাম সাথিয়ার মনমতপুরে এসে পৌঁছান এবং পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন। পরে দোয়া মাহফিলে অংশ নেন। শেখ হাসিনাকে স্বৈরাচার বানাতে ভূমিকা রেখেছিলেন ফরহাদ হোসেন, আদালতকে জানালেন আইনজীবী। শেখ হাসিনাকে স্বৈরাচার বানানোর পেছনে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ভূমিকা রয়েছে বলে আদালতকে জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক চৌধুরী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আজ রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালতে রিমান্ড শুনানিতে এ কথা জানান তিনি। আদালতে আইনজীবী ওমর ফারুকই জানান, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ক্ষমতায় থেকে ডিসি ও ইউনোদের নির্দেশ দিয়েছিলেন আন্দোলনকারীদের ঠিকানা খুঁজে বের করতে, আন্দোলন দমাতে, হত্যা ও গণহত্যারও নির্দেশ দেন তিনি। শেখ হাসিনাকে স্বৈরাচার বানানোর পেছনে তার ভূমিকা রয়েছে। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক এই আসামিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের সঙ্গে আইনজীবী ওমর ফারুক রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানিতে আইনজীবী ওমর ফারুক বলেন, ফরহাদ হোসেনকে আগে রাজনীতিতে দেখিনি, নামও শুনিনি। হাসিনা সরকারের অবৈধ এমপি, পরে মন্ত্রী হন। জেনেছি টাকা দিয়ে মন্ত্রিত্ব পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রী। ছাত্র জনতার আন্দোলনের সময় তিনি জঘন্য কাজ করেছেন। 1 দিন, 2 দিন, 3 দিন এভাবে সরকারি ছুটি ঘোষণা করেন। কারণ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস প্রতিষ্ঠান বন্ধ থাকলে আন্দোলনকারীরা বাসায় থাকবে। বাসা থেকে ধরে এনে গুম, হত্যা করতে পারে। ক্ষমতা, মন্ত্রিত্বের লোভ, হাজার হাজার কোটি টাকা পাচার করতে হাসিনাকে তারা স্বৈরাচার বানিয়েছে। আর যেন স্বৈরাচার ফিরে না আসে, গণতান্ত্রিক আবহাওয়ায় মানুষ যেন বাস করতে পারে। তিনি আরো বলেন, তাদের ঘরে কি সন্তান নাই? গুলি করতে বুক হাপ কাঁপল না? এদের উস্কানি ও নির্দেশ ছিল গুলি করার। এদের জনগণের আদালতে জনগণের সামনে বিচার করা উচিত। এত অপকর্ম করেও এরা হাসে। 700 জনকে গুলি করে হত্যা করেছে। আন্দোলনকারীদের দেখামাত্র গুলি নির্দেশ দেয়। তারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছে। উল্লেখযোগ্য যেসব আসামি শাস্তির আওতায় আসবে তাদের মধ্যে ফরহাদ হোসেন একজন। আরো আছেন আনিসুল হক, সালমান এফ রহমান, আসাদুজ্জামান খান কামাল, জুনাদ আহমেদ পলক। ফরহাদ হোসেনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি। অপরদিকে ফরহাদ হোসেনের পক্ষে জসিম উদ্দিন সরকার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তিনি বলেন, ফরহাদ হোসেন স্বনামধন্য সিটি কলেজের প্রফেসর, সুনামের সঙ্গে দক্ষতার সঙ্গে মন্ত্রণালয় চালিয়েছেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। ঘটনাস্থল থেকেও গ্রেপ্তার করা হয়নি। ঘটনার অনেকদিন পরে মামলা হয়েছে। তিনি প্রতিহিংসার শিকার। রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করছি। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ডের আদেশ দেন। উল্লেখ্য, গত শনিবার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে আটক করে র্যাব। পদত্যাগ চাইলে আগে সোহেল তাজকে গান শুনিয়েছিলেন শেখ হাসিনা। দায়িত্ব নেওয়ার 5 মাস পরে 2009 সালে পদত্যাগ করেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এবার পদত্যাগের বিষয়ে মুখ খুললেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সম্প্রতি নিজের পদত্যাগ ও শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক কেমন ছিল সেসব বিষয়ে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি। সোহেল তাজ বলেন, আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম সেদিনই কেঁদেছিলাম। আমি সেদিন অনুধাবন করতে পেরেছিলাম যে আমি একটা বড় দায়িত্ব নিতে যাচ্ছি। আমি বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে খুবই উৎসাহী ছিলাম, কিন্তু আমার সঙ্গে দেশের সঙ্গে ও দলের সঙ্গে শত্রুতা করা হয়েছে। তিনি আরো বলেন, আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না। মাঠ পর্যায় থেকে রাজনীতি শুরু করেছি। আমি যাতে রাজনীতিতে না আসতে পারি সেজন্য উপর থেকে অনেকেই বাধা দিয়েছিলেন। প্রথম টার্মে যখন নির্বাচিত হয় সেবার আমার দল মাত্র 58টা আসন পায়। বিরোধী দলের রাজনীতি করতে অনেক জুলুম সহ্য করতে হয়েছে। আন্দোলনে মিটিং মিছিলে সক্রিয় ছিলাম। দলে আমার কন্ট্রিবিউশন ছিল। আমি কারো পরিচয়ে মন্ত্রিত্ব চাইনি। আমি মনে করি নিজের যোগ্যতায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম। মন্ত্রিত্ব কেন ছেড়েছিলেন এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ
তাজ বলেন, আমি দুর্নীতি দেখেছি, অনিয়ম দেখেছি। বিডিআর বিদ্রোহের তদন্ত কাজ আমার ভালো লাগেনি, সেখানে অনিয়ম হয়েছে। আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। একটা পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে। তারা আমার কথা শুনবে না, কিন্তু আমাকে আবার ওই পদে থাকতে হবে। সুতরাং আমার মনে হয়েছিল আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, আমার পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছিল না। এরপরও পদত্যাগপত্র জমা দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাই। পরে সেখান থেকে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছি। আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দেন, কিন্তু তিনি আমাকে ছাড়বেন না। ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর ফোন আলাপ। আমি তাকে বারবার বলেছি আমাকে ছেড়ে দেন, কিন্তু তিনি বলেন, না, তোমাকে থাকতে হবে। তোমার কি লাগবে? দলের পদ, যুগ্ম সম্পাদক? কিন্তু আমি বারবার বলেছি থাকবো না। সোহেল তাজ বলেন, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো শেখ হাসিনা ফোন কলে গান গাওয়া শুরু করলেন। তিনি গাইলেন, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। আমি শুনে অবাক হয়ে গেলাম। এটার মানে কি? প্রধানমন্ত্রী কি আমাকে হুমকি দিলেন, নাকি স্নেহ দেখালেন? অনেকেই বলেন এটা স্নেহের একটা বিষয় ছিল। এরকম অনেকগুলো কারণে আমি পদত্যাগ করেছি। তিনি বলেন, পদত্যাগের পর আমাকে নাজেহাল হতে হয়েছে। আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছে। বাংলাদেশে আসলে গোয়েন্দারা আমাকে অনুসরণ করত। ওই সময় আবার অনেকের গুম হওয়ার তথ্য পাওয়া যাচ্ছিল। একটা আতঙ্কের পরিবেশ ছিল। আমার এক ভাগিনাকে তার ব্যক্তিগত কারণে গুম করা হয়েছিল।